বাস্তবতা না জেনে আপনি কেন ফিনল্যান্ডে আসবেন বলেন? ফিনল্যান্ডে আসেন, এতে কোনো সমস্যা নেই। আপনারা অনেকজনই বলেন যে আপনারা যারা গেছেন, আপনারা চলে গেছেন, এখন আমরা আসতে গেলে আপনাদের সমস্যা। সবাই শুধু নিরুৎসাহিত করেন। আমি সবাইকে এক বাক্যে বলবো যে ফিনল্যান্ডে অবশ্যই আসেন। তবে আসার আগে আপনি কিছু বাস্তবতা ফিনল্যান্ডের আহ, মানে 2027 সালে ফিনল্যান্ডে আসাটা কতটা যুক্তিযুক্ত হবে, সেখানে কি কি পজিটিভ সাইডস আছে এবং কোন কোন চ্যালেঞ্জিং সাইডসগুলো বা ড্রব্যাকসগুলো আপনার জেনে আসা উচিত। আপনার হবে কি, আপনি যদি আগে থেকেই এটার মানে ভালো দিক, তারপরে আপনার যে নেগেটিভ সাইডসগুলো আপনি জেনে আসেন, তাহলে আপনার একটা মাইন্ড সেট আপ থাকলো। আপনার যা যা আগে থেকে করণীয়, সে একটা মানসিক প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে পারলেন। তো আজকে মেইনলি আমি আপনাদেরকে ফিনল্যান্ডের দুইটা দিক নিয়ে কথা বলবো, যে 2026 সাল শেষ, 2027 সাল শুরু হবে। 2027 সালের জন্য আপনি ফিনল্যান্ডে আসবেন, সেক্ষেত্রে আপনার কোন কোন দিকগুলি আপনি অগ্রাধিকার দেবেন। দেখুন, ফিনল্যান্ডে সবাই চাকরি নেই, চাকরির বাজার খুবই মন্দা, এতে কোনো সন্দেহ নেই। তারপরও দেখা যাচ্ছে ফিনল্যান্ডের ভিসার রেশিও বাংলাদেশ থেকে প্রতি বছরই ব্রেক করতেছে। মানে আমরাই আমাদের হিস্ট্রি ব্রেক করতেছি, এত পরিমাণে স্টুডেন্ট ফিনল্যান্ডে আসতেছে বিগত কয়েক বছর ধরে। সো মূল যে ব্যাপারটা হলো, দেখুন ফিনল্যান্ডের ভিসা রেশিও খুবই ভালো। যেখানে আমরা অন্যান্য দেশগুলোতে সব কিছু থাকার পরেও আমাদের ভিসা রেশিও বা ভিসা পাওয়ার পসিবিলিটি, এটা একটা রিস্কি, যে ভিসা দেবে কি দেবে না, ঝামেলা থাকে। কিন্তু ফিনল্যান্ডের ব্যাপার হলো, ফিনল্যান্ডে যদি আপনার পেপারসগুলো যদি জেনুইন থাকে, আপনার যে ধরেন একাডেমিক পেপারস বলেন, আইএলস স্কোর বলেন, বা আপনার সোর্স অফ ইনকাম যদি আপনার আপনি সব কিছু লিগালি দেখাতে পারেন, তাহলে ফিনল্যান্ডে আপনার ভিসা কেউ আটকাতে পারবে না, ভিসা হবেই। এটা হলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর 2026 সাল পর্যন্ত, এখনো পর্যন্ত ফিনল্যান্ডে স্পাউস নিয়ে, বেবিজ নিয়ে আসা যায়। যদিও একটা প্রপোজাল আসছে যে ফিনল্যান্ডে আগামী বছর থেকে হতে পারে যে স্পাউস বা আপনার বেবিজ নিয়ে নাও আসতে দিতে পারে, যে প্রথমে স্টুডেন্ট আসবে, স্টুডেন্ট আসার 1 বছর পরে স্পাউস বা চিলড্রেন নিয়ে আসবেন। এটা এখনো পর্যন্ত আপনার অ্যাপ্রুভড হয় নাই বা ইমপ্লিমেন্টেশন হয় নাই। দেন আপনি যদি আরও কিছু সুদিকের কথা বলেন, যে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম সারা পৃথিবীতে, আপনি যদি ফিনল্যান্ডকে এমন না যে আমি ফিনল্যান্ডে যাব, আমার একটা উচ্চতর ডিগ্রি নেব, আমার আমার যে প্রোফাইল, আমি আমার প্রোফাইলটাকে অনেক বেশি স্ট্রঙ্গার করতে চাই, যেন আমি পরবর্তীতে পিএইচডি বা আরও উন্নত একটা দেশে মুভ করার জন্য আমি একটা ট্রানজিট হিসেবে আমি ফিনল্যান্ডকে ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে আপনি ফিনল্যান্ডে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ, সেটা হলো ফিনল্যান্ডে বাচ্চাদের সুযোগ সুবিধাগুলো। এখনো পর্যন্ত ফিনল্যান্ডে বাচ্চাদের পড়ালেখা ফ্রি, বাচ্চাদের মেডিকেল ফ্রি, বাচ্চাদের জন্য ট্রান্সপোর্টেশনটাও ফ্রি। যেখানে দেখেন আমরা যে একটা ইনকাম করি, পৃথিবীর যেখানেই থাকেন আপনি, যে একটা আপনার মান্থলি স্যালারি বা মান্থলি আর্নিং থাকে, তার মেজর একটা পোর্শনই মেনলি চলে যায় আমাদের বাচ্চাদের পিছনে। তো এই দিক থেকে ফিনল্যান্ডে কিন্তু আপনার বাচ্চা জন্ম দেয়া, বাচ্চা লালন পালন করে বড় করা, মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে বাচ্চা 18 বছর পর্যন্ত তার কোনো খরচ মানে বাচ্চার পিছনে লাগে না, এরপরেও লাগে না। এর মধ্যে তো পাসপোর্টই হয়ে যাবে, অন্যান্য জিনিসগুলি হয়। সো মূলত বাচ্চার কথা যদি চিন্তা করেন, তাহলে আপনি ফিনল্যান্ডের এডুকেশন সারা পৃথিবীতে সেরা। এতে এতে কোনো সন্দেহ নেই। আমি ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম নিয়ে পড়ালেখা করতেছি, এডুকেশন সায়েন্সেস আমি মাস্টার্স করছি। আমি জানি তাদের এডুকেশনে, পার্টিকুলারলি তাদের আর্লি চাইল্ডহুড এডুকেশন বলেন, তারপরে আবার তাদের সেকেন্ডারি লেভেলও বলেন, এই লেভেলগুলোর এডুকেশন, বা আপনি যদি টারশারি লেভেলও বলেন, মানে সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থার, মানে এরাই মূলত এই ফিনল্যান্ডের যে আর্লি চাইল্ডহুড এডুকেশনটা আছে, বা আপনার ওদের প্রাইমারি লেভেলের যে এডুকেশন পলিসি, এরা কিন্তু এই পলিসিটা, এই ম্যাথোডোলজি সারা পৃথিবীতে সেল করে। ওদের এডুকেশন পলিসি বা আপনার যে কারিকুলাম, যে এত বেশি অ্যাকসেপ্টেবল ওয়ার্ল্ড ওয়াইড, যে সেটা তারা সেল করে সারা পৃথিবীতে। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এবং আরব দেশের বিভিন্ন দেশে ফিনল্যান্ডের এডুকেশনের তাদের মানে এই মডেলটা ইউজ করে। সো এমন একটা কারিকুলাম, এমন একটা এডুকেশন আপনার বাচ্চা ফ্রিলি নিতে পারবে ফিনল্যান্ড থেকে। এরপরে যদি পিআরের কথা বলি, যেটা আমাদের সবচেয়ে বড় দরকার, পিআর। দেখুন ফিনল্যান্ডের পিআর যদিও রুল হয়েছে যে আপনি যদি ফিনল্যান্ডের মাস্টার্স থাকে রিসার্চ ইউনিভার্সিটি থেকে, বা যদি ব্যাচেলর থাকে রিসার্চ ইউনিভার্সিটি থেকে, দেন আপনি যদি 15 ক্রেডিটস কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি যে কোনো সময়, সেটা 1 বছর হোক, 1.5 বছর হোক, 2 বছর, 2.5 বছর, 3 বছর, আপনি পিআরে অ্যাপ্লাই করতে পারবেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, আপনার জব থাকতে হবে। আপনার ফিনল্যান্ডে চলার মতন আপনার যে একটা ইকোনমি, আপনার যে টাকা পয়সা দরকার, একজন আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে আপনার মান্থলি
যে টাকাটা অ্যাফোর্ড আপনার অ্যাকোমোডেশন বলেন বা অন্যান্য সব মিলিয়ে এটা আপনাকে এখানে ফিনল্যান্ডে আর্ন করতে হবে। আপনার এমন না যে আপনি বাংলাদেশি ব্যাংক স্টেটমেন্ট দেখাইলেন বা আপনি অন্য আপনার ব্যাংকে টাকা আছে সেটা দেখালেন। দেখুন, এটা ব্যাংকে টাকা থাকা বা সোর্স এটা না, এটা হলো আপনার মাসিক একটা ইনকাম থাকতে হবে যেটা আপনি সরকারকে ট্যাক্স দেন। এমন যদি ইনকাম থাকে তাহলে আপনি ফিনল্যান্ডে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সাথে হলো আপনার ডিগ্রি এবং হলো আপনার 15 ক্রেডিটস। এই হলো আপনার পিআরের পলিসি। যদিও এখানে অনেকজনই একটু ভুল ধারণা আছে যে মনে করেন না ফিনল্যান্ডে আপনার ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি করলে বা আপনার যদি এখানে আপনি ল্যাঙ্গুয়েজ 15 ক্রেডিট শেষ করেন তাহলে আপনার পিএইচডি হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু ভুল তথ্য। তথ্য হলো এটাই, আপনি আপনাকে অবশ্যই জব থাকতে হবে, যেটা এখানে এখন এই সময়ের 2024, 25, 26 এখনো পর্যন্ত মেজর কনসার্নই হলো এখানে জব নেই, জবের সমস্যা। দেন এরপরে যদি বলি আপনার ফিনল্যান্ডে আপনি স্টুডেন্ট হিসেবে আসলেও ধরেন আপনার যে ট্রিটমেন্ট, আপনার মেডিকেল ফ্যাসিলিটি, ধরেন যেমন আমি আমার কথা বলি, আমার ডায়াবেটিক্স আছে, থাইরয়েড আছে। আমি আজকে প্রায় 4 বছর প্লাস ফিনল্যান্ডে। আমার সব খরচ কিন্তু সরকারই বহন করে, কারণ আমার এখানে ইন্স্যুরেন্স কেনা আছে। আমি স্টুডেন্ট হিসেবে এখানে ইন্স্যুরেন্স দেই, ওই ইন্স্যুরেন্স দিয়েই সব কিছু কাভার হয়ে যায়। ইন্স্যুরেন্স আহামরি কিছু টাকা না, 60 ইউরো বা 70 ইউরোর মতো আমি ইয়ারলি টাকাটা পে করি আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে। সো এই টাকাটা দিয়ে কিন্তু আমার সব কাভার, এবং এই টাকার বিনিময়ে আমি আমার ফ্যামিলি বা আমার বাচ্চা কাচ্চা সবারটাই মানে বেসিক্যালি হয়ে যায়। তো এখানে কোনো আবার আলাদা করে আপনার ধরেন বা ওষুধ, যেমন আপনার কোনো একটা রোগ যদি মানে পার্মানেন্টলি হয় যে দীর্ঘ বছরে, যেমন আমার ডায়াবেটিক্সের বা থাইরয়েডের কথা বলি, আমার এই ওষুধগুলো আমি এখানে দেখা যায় সরকার আমার ওষুধগুলো কিনতে গেলে সেখানে 60% সাবসিডিয়ারি দেয়। তো আপনার যদি কোনো একটা রোগ এমন হয় যেটা দীর্ঘ সময়ের রোগ, সেক্ষেত্রে আপনার ডক্টর আপনাকে ওই রোগটার জন্য প্রেসক্রাইব করে দেবে। ফার্মেসিগুলো আপনার কাছ থেকে 60% টাকা কম নেবে আপনার ওই মেডিসিনের জন্য। এবং আপনার কোনো ডক্টর যে ফি, আপনার যদি ডক্টর ফিজিক্যালি গিয়ে দেখান তাহলে ফি দিতে হয়। যদি আপনার এমন হয় যে আপনার ফোনে কথা হয়, তাহলে আর আপনার ফি দিতে হয় না। ফোন কলে যেই অ্যাপয়েন্টমেন্ট বা যেটা, তার জন্য কোনো ফি দিতে হয় না ডক্টরকে। এই হলো আমার কাছে মনে হচ্ছে আর কি যে ফিনল্যান্ডে আসার জন্য। আর একটা হলো আপনি ঘুরতে পারবেন, চতুর্দিকে ঘুরতে পারবেন, সাউনায় যাবেন, বিনা পয়সা আপনি সাউনা ঢুকতে পারবেন। দেন স্ট্রবেরি, তারপরে আপনার চেরি, যত প্রকারের ফল ফলাদি আছে সব কিছুই আপনি, অ্যাপলস যে আপনার গাছ থেকে পারবেন খাবেন, এই জিনিসগুলি সবই আছে ফিনল্যান্ডে। আবার যদি আপনার এমন হয় যে আপনার ভালো একটা রিসার্চ পেপার আপনি এখানে আপনার মাস্টার্স চলাকালীন বানাইতে পারেন, সরি একটা থিসিস যদি আপনি করতে পারেন, বা যদি কোনো একটা প্রজেক্ট ওয়ার্ক আপনি করতে পারেন এখানে আপনার থাকাকালীন, আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখাকালীন, তাহলে কিন্তু আপনি লালে লাল দেখা যায় আপনার মোটামুটি পিএইচডি কনফার্ম হয়ে যায়। ভালো একটা থিসিস যদি কেউ করতে পারে, প্রফেসরকে যদি আপনি ওইভাবে আপনার ক্যালিবার দেখাতে পারেন, আপনার সিরিয়াসনেস দেখাতে পারেন, আপনার কিছু ইনোভেটিভ আইডিয়াস যদি আপনি প্রফেসরকে দেখাতে পারেন, তাহলে কিন্তু এখানে পিএইচডি হয়ে যায়। আর পিএইচডি হওয়া মানে ফিনল্যান্ডে প্রথম দিকে দেখা যায় হয়তো আপনার ফান্ড পাওয়া যায় না, কিন্তু পরে মোটামুটি আপনার যদি থিসিসটা যদি ওই লেভেলের হয় বা আপনার যদি আইডিয়াটা যদি খুবই ইনোভেটিভ একটা আইডিয়া হয়, তাহলে কিন্তু ফান্ড সমস্যা হয় না, ম্যানেজ হয়ে যায়। তো এই হলো আপনার ফিনল্যান্ডের যে ভালো দিকগুলো। আর খারাপ দিকের ভিতর যদি এবার বলি আপনাকে, আপনি ফিনল্যান্ডে আসার আগে আপনার যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতেই হবে, তোর মধ্যে নাম্বার 1 হলো আপনি এই চিন্তা করলে ফিনল্যান্ডে আসবেন না যে আমি ফিনল্যান্ডে যাব, বা টাকা খরচ করে গেলাম, যাওয়ার পরে আমি 6 মাস কষ্ট করলাম বা 8 মাস কষ্ট করলাম, এরপরে তো আর কি আমি ইনকাম করব, জব করব, বাড়িতে টাকা পাঠাবো, নিজের পড়ালেখার খরচ বরচ চালাবো, এই চিন্তা হলে আপনার ফিনল্যান্ডে আসা যাবে না। কারণ ফিনল্যান্ডে আপনি এখন 6 মাস, 1 বছর, 2 বছর এই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কেউ আপনাকে দিতে পারবে না জব কবে হবে। কারণ আপনি যদি একটু সার্ভেই করেন, আপনি যদি নিজে একটু স্টাডি করেন অনলাইনে গিয়ে যে আনএমপ্লয়মেন্ট রেট ইন ফিনল্যান্ড, আপনি দেখবেন ইউরোপের মধ্যে এখন নাম্বার 1-এ। গত বছর থেকে শুরু হয়েছে, এটা এই বছরও চলছে। এখনো পর্যন্ত এখানকার ফিনান্স মিনিস্টার যে কোনো রকমেরই পসিবিলিটি বা কোনো প্রেডিকশন দিতে পারে নাই যে এটা কবে নাগাদ ওভারকাম করার কোনো পসিবিলিটি আছে। তার মানে এটা ধরেন 2027-এও চলতে থাকবে অর্থনৈতিক যে সমস্যাটা। সো আপনি যদি এই চিন্তা থাকে আপনি ফিনল্যান্ডে এসে আপনি নিজে জব করবেন, জবের টাকা দিয়ে নিজে চলবেন, দেশের ফ্যামিলি চালাবেন, তাহলে আপনার জন্য ফিনল্যান্ড না, স্ট্রেইট কথা।
আবার যদি এমন হয় যে না আমার নিজের টাকা দিয়ে আমি চলবো, আমি 1 বছর 1.5 বছর নিজের ব্যাকআপ নিয়ে যাব, আপনি মাসিক একটা খরচ করলেন, আপনার টিউশন ফির বাইরে আপনার যে টাকাটা আসবে আপনি মাসিক আকারে খরচ করলেন, হিসাব করলেন, হিসাব করার পর আপনার ওই টাকাটা যদি থাকে আপনি ফিনল্যান্ডে আসতে পারেন। পড়ালেখার জন্য যদি ফিনল্যান্ডে আসেন, দিস ইজ দ্য বেস্ট ডিসিশন, এতে কোনো সন্দেহ নেই, কারণ ফিনল্যান্ডের পড়ালেখা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল। দেন এরপরে যদি আপনার নেগেটিভ দিক যদি বলি, সেটা হলো ধরেন ফিনল্যান্ডে এখনো পর্যন্ত যেহেতু ফ্যামিলি নিয়ে আসা যায়, এটা অলরেডি তাদের লাস্ট সেশনে সংবিধানে তাদের সংসদে কথা হয়েছে যে তারা এটা বন্ধ করে দিতে চাচ্ছে। বন্ধ করে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। যদি বন্ধ করে দেয় তাহলে আমি বলবো যারা ফিনল্যান্ডে ফ্যামিলি নিয়ে আসতো, যারা ফ্যামিলি আছে তাদের জন্য এখনো পর্যন্ত ফিনল্যান্ড একটা বেস্ট ডেস্টিনেশন ছিল আজকে পর্যন্ত। বাট এটা যদি বন্ধ করে দেয়, আপনারা যারা এবার অ্যাপ্লাই করবেন, ধরেন শুরু হবে, আপনারা যারা 27-এ আসবেন, 27 সালের অগাস্ট সেপ্টেম্বরে আসবেন, তাহলে হয়তো আপনারা এই সিদ্ধান্তটা আগে একটু যাচাই বাছাই করে নিয়েন যে আপনি কি আদৌ আপনার বাচ্চা নিয়ে, আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন কিনা। যদি না হয় তাহলে ফিনল্যান্ডকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। দেন ফিনল্যান্ডে বর্তমান যে সরকার, রাইট উইং সরকার, সে অনেকগুলো ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট হয়েছে। যেমন আগে আমরা এখানে যারা পড়ালেখা যারা থাকতো তারাই এখানে বিভিন্ন রকমের ভোকেশনাল কোর্সেসগুলি করতে পারতো বিনা পয়সায়, বা এখানে ল্যাঙ্গুয়েজ করার পর আপনি যদি এখানে একটা আম্মাতি কোর্স বলা হয়, আম্মাতি মানে হলো আপনার যেই সাবজেক্টে যেই টপিকের উপর আপনার এক্সপার্টিস বা আপনার ইন্টারেস্ট আছে তার উপর আপনি এখানে একটা ডিপ্লোমা করতে পারতেন বিনা পয়সায়। এখন ওইটার উপরেও তারা কোর্স ফি ধরাই দিছে, সো এটাও বন্ধ হয়ে গেল। পাশাপাশি ক্যালা বেনিফিট এখনো পর্যন্ত আছে, বাট ক্যালা বেনিফিট নিয়েও খুব বেশি কথা বলা বলি হচ্ছে। আবার ক্যালা বেনিফিট, আপনি ধরেন ক্যালা বেনিফিট হলো আপনি এখানে আপনার স্টুডেন্ট না, স্টুডেন্টের যে ডিপেন্ডেন্ট স্পাউস আসবে, তিনি যতদিন পর্যন্ত এখানে জব না পাবে তাকে একটা এখানে সরকারিভাবে একটা বেনিফিট দেয়। কিন্তু এখন এটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, এটা হয়তো বন্ধ করে দিতে পারে। বন্ধ করে নাও যদি দেয়, আপনি যদি, এটার মেইন সমস্যাটা হলো আপনি ধরেন বেনিফিটটা নিলেন, এটাকে সোশ্যাল বেনিফিট বা আনএমপ্লয়মেন্ট বেনিফিট বলে নিলেন, নেওয়ার পরে কিন্তু এই বেনিফিটটা যারা নেয়, আপনি যখন পিআর অ্যাপ্লাই করবেন তখন এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল মাইনাস পয়েন্ট। আপনার পিআরটা তারা ঝুলাই রাখতে পারে। আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা, তারা অলরেডি স্পেসিফিক্যালি লিখেই দিছে যে কেউ যদি আনএমপ্লয়মেন্ট বেনিফিট নেয় তাহলে তার জন্য কিন্তু আপনি পিআরের অ্যাপ্লাই বলেন বা পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন না, বা করতে গেলে আপনি ঝামেলায় পড়বেন, আপনাকে ঝুলাই রাখবে। সো এই জিনিসগুলো হলো নেগেটিভ সাইডস। আর ঠান্ডা বলেন, তারপরে আপনার ধরেন অন্যান্য যে টুকিটাকি বিষয়গুলো পুরো ইউরোপ জুড়ে আছেই, কিন্তু সবচেয়ে মেজর কনসার্নটাই হলো এখানে জব নেই, বর্তমানে জব খুবই কষ্টকর। তারপরে হলো আপনার সরকার যেভাবে বিভিন্ন রকমের পলিসি চেঞ্জ করতেছে, সেক্ষেত্রে দেখা যাবে আসলে ফিনল্যান্ডে আসার আগে আপনাকে অবশ্যই ভেবেচিন্তে আসবেন। শুধুমাত্র কেউ বললো ফিনল্যান্ডে গেলে পিআর হয়ে যায়, এটা আর এখন সত্য না। ফিনল্যান্ডে আসলেই পিআর হয়ে যাবে, ফিনল্যান্ডে থাকলেই পিআর হয়ে যাবে এমন না। ফিনল্যান্ডে আপনি থাকতে হবে, আপনাকে এখানে ডিগ্রি নিতে হবে, ল্যাঙ্গুয়েজ আপনাকে শেষ করতে হবে, পাশাপাশি আপনার ইনকাম থাকতে হবে, যেটা হলো সবচেয়ে বড় মেজর প্রবলেম এখন পর্যন্ত। সো ফিনল্যান্ডে আসেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু যাচাই বাছাই করে আসেন। যদি আপনারা আমাকে, এটা হলো সত্য কথা, এর মাঝে কিছু জিনিস হয়তো মিস হতে পারে, কিছু জিনিস এদিক ওদিক হতে পারে, বাট এটাই হলো এক্সট্রিম রিয়ালিটি এখনো পর্যন্ত ফিনল্যান্ডে। সো আমি বলবো আপনারা যাদের একমাত্র ডেস্টিনেশন ফিনল্যান্ড তারা আসেন, বাট ব্যাকআপ নিয়ে আসেন, এবং নিজে যেন চলতে পারেন, চালাতে পারেন, সব কিছু ব্যাপার মাথায় রেখে তারপরে ফিনল্যান্ডে আসবেন। সো আমাদের জন্য দোয়া করবেন। এরপরেও কোনো যদি লেটেস্ট আপডেট পাই সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।